নাসাওয়ালারা খুবই ভয়ঙ্কর, এই কথাটা নিশ্চয়ই আপনারা কোথাও না কোথাও শুনেছেন। কিন্তু আজ আমি আপনাদের জন্য যে গল্পটা নিয়ে এসেছি সেটা দেখার পর আপনারা নিজেরাই বুঝে যাবেন নাসাওয়ালারা আসলে এত ভয়ঙ্কর কেন। এই গল্পটা এক এমন মানুষকে ঘিরে যে খুব নিষ্ঠার সাথে নাসায় তার দায়িত্ব পালন করত, কিন্তু হঠাৎ একদিন তার মন পড়ে যায় এক মেয়ের ওপর, এবং এরপর এক স্পেস মিশনের কারণে তাকে তার ভালোবাসার মানুষটিকে পৃথিবীতে ফেলে রেখে পাড়ি জমাতে হয় মহাকাশে। তবে ঠিক সেই সময়ই সে একটা সত্য জানতে পারে, নাসাওয়ালারা এত ভয়ঙ্কর কেন। আর আপনি যদি এটাও জানতে চান তাহলে এই গল্পটা একটুও মিস করবেন না। আমি নিশ্চিত এই কাহিনীতে আপনারা ডুবে যাবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই জোন নামের এক মানুষ একটি স্পেসশিপের মধ্যে। সে মাত্রই তার 90 দিনের হাইপার স্লিপ শেষ করে জেগে উঠেছে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সে এক চেয়ারে বসে পড়ে। এই মুহূর্তে তার মাথায় ভেসে উঠছে কিছু আজব সব স্মৃতি, আর তার শারীরিক অবস্থা দেখে সহজেই বোঝা যাচ্ছিল এই হাইপার স্লিপ তার মস্তিষ্কে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। সে ধীরে ধীরে তার স্মৃতিগুলো হারিয়ে ফেলছে। এইসব হচ্ছিল একটাই কারণে, হাইপার স্লিপে পাঠানোর আগে তাদের শরীরে এক ভয়ঙ্কর ড্রাগ দেওয়া হয়েছিল। এই ড্রাগই তাদের টানা 3 মাস ঘুমিয়ে রাখে। জোন আসলে তার 2 সাথী ফ্র্যাঙ্ক আর নেশ এর সঙ্গে যাচ্ছিল শনি গ্রহের দিকে। তাদের লক্ষ্য ছিল শনি গ্রহের উপগ্রহ টাইটানে ল্যান্ড করে সেখান থেকে গুরুত্বপূর্ণ রিসোর্স সংগ্রহ করে পৃথিবীতে ফেরা। তবে তাদের কাছে সরাসরি টাইটানে যাওয়ার মতো জ্বালানি ছিল না, তাই তারা একটা স্ট্র্যাটেজি বানায়। প্রথমে তারা যাবে বৃহস্পতি গ্রহের কাছ দিয়ে, আর তার মহাকর্ষ বলকে ব্যবহার করে নিজেদের স্পেসশিপকে টাইটানের দিকে স্লিংশট করে পাঠাবে। এরপর আমরা দেখি ফ্র্যাঙ্কো জেগে উঠেছে তার হাইপার স্লিপ থেকে। সে এসে জোনের সঙ্গে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর তারা চলে যায় মনিটর রুমে। সেখানে তারা পৃথিবী থেকে আসা সব মেসেজ চেক করে। তখন তারা পায় নাসা ডিরেক্টরের একটা মেসেজ, যেখানে তিনি তাদের অভিনন্দন জানাচ্ছেন, কারণ তারা তাদের গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু জোনের ভালোবাসার মানুষ জয়ীর পক্ষ থেকে এখনো কোনো মেসেজ আসে না। এই নিয়ে জোন খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। সে ভাবতে শুরু করে জয়ী কি তাকে ভুলে গেছে, নাকি তাকে কিছু বলার ছিল, কিন্তু সে সুযোগই পেল না। এই ভাবনার মধ্যেই আমরা ফিরে যাই অতীতে, যেখানে এক মিটিংয়ে নাসার হেডকোয়ার্টারে জোনের প্রথম দেখা হয় জয়ীর সঙ্গে। তাকে দেখেই জোনের হৃদয়ে এক আলাদা অনুভূতি জন্ম নেয়। আর জয়ী সেও কোনো রাগঢাক না রেখে জোনকে তার নাম্বার দিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের সবার কপাল একরকম হয় না। জোনের ভাগ্য খুব ভালো ছিল, কারণ যাকে সে ভালোবেসেছিল সেই মানুষটাও তাকে ভালোবেসে ফেলেছিল। আর আমাদের তো সেই অক্ষয় কুমার স্টাইলে হাল, যাকে আমরা চাই সে আমাদের চায় না, আর যে আমাদের চায় তাকে আবার অন্য কেউ চায়। আবার ফিরে আসি বর্তমান সময়ে। জোন একটি ভিডিও রেকর্ড করছে, যেটার মাধ্যমে সে পৃথিবীকে জানাতে চায় সে এখনো জীবিত। ভিডিও রেকর্ড করার পর সে আবার চলে যায় হাইপার স্লিপে, কারণ এখনো তাদের 9 মাসের পথ বাকি। এই হাইপার স্লিপে যাওয়ার সময়ও জোনের মাথায় শুধু একটাই নাম, জয়ী। এরপর আমরা আবার ফিরে যাই অতীতে, যেখানে মিশনের বিস্তারিত সবাইকে জানানো হচ্ছিল। জয়ীও সেদিন জোনের সঙ্গে কথা বলেছিল, আর যেন ইশারায় তাকে মনের কথা জানিয়ে দিয়েছিল। এই সিনেমাটা দেখে সত্যি বলতে আমার তো নাসা ওয়ালেদের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। পৃথিবীর রিসোর্স শেষ হয়ে যাচ্ছে, আর ওরা প্রেম ভালোবাসার গল্পে ব্যস্ত। আবারও ফিরে আসি বর্তমানে। 3 মাস পর জোন যখন আবার জেগে ওঠে, সবকিছু আগের মতোই মনে হয় তার। নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য সে সাইকেলিং শুরু করে দেয়, কিন্তু হঠাৎই তার কানে আসতে থাকে কিছু অদ্ভুত শব্দ। তার মনে হতে থাকে জয়ীও কি স্পেসশিপেই আছে। সে খুঁজতে বের হয়, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ স্পেসশিপে টার্বুলেন্স শুরু হয়। জন ভয় পেয়ে যায়। সে যখন ওপরের দিকে তাকায়, একটা ধাতব টুকরো তার মুখে এসে পড়ে। সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পর যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখে তার সামনে ফ্র্যাঙ্ক আর নেশ দাঁড়িয়ে। তারা তাকে বলে, আর কোনো বাজে নেশা করিস না ভাই। এরপর তারা আবার তাদের কাজে লেগে পড়ে। কিন্তু জোন তো জানতে চায় ওই ধাতব টুকরো তার মাথায় পড়ল কিভাবে। সে স্পেসশিপের সেই জায়গায় গিয়ে দেখে সব তার পুড়ে গেছে। কেন পুড়েছে, কিভাবে, সেটা সে বুঝতে পারে না। ঠিক এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর সত্যের উন্মোচন। সে তার বাবু জয়ীর কথা মনে করতে থাকে, আর তখনই এক ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা দেখতে পাই যে জন আর সাথী জয়ী সেই পার্টির পর একে অপরের অনেক বেশি কাছাকাছি চলে এসেছিল। তারা দুজনেই একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু তবুও তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের কাজের মধ্যে কখনোই তাদের ভালোবাসা বাধা হয়ে দাঁড়াবে না। এখনকার বর্তমান সময়ে আমরা দেখি স্পেসশিপে টার্বুলেন্সের কারণে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। এই বিষয়টি যখন ফ্র্যাঙ্ক এবং সাথী নেস জানতে পারে, তখন তারা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ে। কিন্তু ফ্র্যাঙ্ক সিদ্ধান্ত নিয়ে ফেলে যে কোনো পরিস্থিতিতেই সে এই মিশন বাতিল করবে না। এই জন্য সে জোন এবং নেসকে একটু মোটিভেট করে, তাদের সাহস যোগায়, আর তারপর সেখান থেকে সরে যায়। কিন্তু এই ঘটনার পর নেসের ভয় এতটাই বেড়ে যায় যেন তার ভাট থেকে একেবারে 64 হয়ে গেছে। সে এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে পরবর্তীবার যখন সে হাইপার স্লিপে যাবে, তখন সে 12 ঘন্টা আগেই উঠে স্পেসশিপটাকে পৃথিবীর দিকে ঘুরিয়ে দেবে। কিন্তু যখন তারা দুজনে এই বিষয়টি নিয়ে আলোচনা করছিল, তখন হঠাৎ ফ্র্যাঙ্ক তাদের ডেকে পাঠায়, কারণ কোথাও না কোথাও সে বুঝে গিয়েছিল যে নেসের দুষ্টু মাথায় কি ধরনের বিপজ্জনক পরিকল্পনা পা খাচ্ছে। তখন ফ্র্যাঙ্ক তাদের সাবধান করে দিয়ে বলে,
এই ধরনের কোনো কাজ যেন তারা না করে। তারপর সে সেখান থেকে চলে যায়। তবুও নেস তার সিদ্ধান্তে অটল থাকে। তখন জোন তাকে বোঝানোর চেষ্টা করে যে এই ধরনের কাজ তাদের একদমই করা উচিত না, বরং একসাথে থেকে মিশনটা সম্পন্ন করাই উচিত। কিন্তু নিজের যুক্তি প্রমাণ করতে নেস জোনকে একটা গল্প শোনায়। গল্পটা ছিল এমন, একবার অনেকজন গবেষক অ্যান্টার্কটিকায় রিসার্চ করতে গিয়েছিল। তাদের ক্যাপ্টেন ছিল অত্যন্ত জেদি। সে একটি গভীর ফাটলের ভিতরে যেতেই চায়, যদিও তার টিমের অন্য সদস্যরা সেই জায়গায় যেতে ভয় পাচ্ছিল। তাদের ক্যাপ্টেন তখন বন্দুকের মুখে তাদের বাধ্য করে সেই ফাটলের দিকে যেতে, কিন্তু তারা স্পষ্টভাবে ক্যাপ্টেনের কথা অমান্য করে। এরপর কিছুদিনের মধ্যেই নাসার সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকে না। তখন নাসা অন্য একটা টিম পাঠায়। সেখানে গিয়ে তারা দেখে অধিকাংশ সদস্যের মৃতদেহ পড়ে আছে, মাথায় গুলির দাগ, কিন্তু ক্যাপ্টেনের দেহ কোথাও নেই, সে নিখোঁজ। নেস এই গল্প দিয়ে জোনকে বোঝাতে চায় ক্যাপ্টেনরা অনেক সময় এতটা অমানবিক হয়ে যায় যে শুধু মিশন সম্পন্ন করতে তারা নিজের টিমমেটদেরও জীবন কেড়ে নিতে পারে। কিন্তু জোন নেসের কথায় পাতা না দিয়ে চুপচাপ গিয়ে আবার হাইপার স্লিপে ঘুমিয়ে পড়ে। এরপর আমরা আবার একটা ফ্ল্যাশব্যাকে ফিরে যাই জোন আর তার প্রিয় জয়ের মুহূর্তগুলোতে। তারা একে অপরকে ভালোবাসলেও সবসময় কাজকে অগ্রাধিকার দিত। এইভাবেই নিজের বাবুর স্মৃতিতে ডুবে থেকে জোনের কেটে যায় পুরো 90 দিন। আর এটাই ছিল হাইপার স্লিপ থেকে জেগে ওঠার সময়। কিন্তু এইবার ঘুম ভাঙতেই তার মাথায় অদ্ভুত সব স্বপ্ন আসতে শুরু করে। এখন তো সে এমনও ভাবতে শুরু করে তার বাবু জয়ী হয়তো এই স্পেসশিপেই আছে। নেস জোনের নিষেধ সত্ত্বেও তাকে 12 ঘন্টা আগেই জাগিয়ে তোলে এবং নিজের পরিকল্পনার কথা জানাতে শুরু করে। কিন্তু জোন তার কথা না শুনে উল্টো জানায় তার মনে হচ্ছে তার বাবু তার সঙ্গেই আছে স্পেসশিপে। এই কথা শুনে নেস তাকে শান্তভাবে বোঝাতে থাকে যদি সে তার প্ল্যান মেনে চলে তাহলে খুব শীঘ্রই তারা পৃথিবীতে ফিরে যেতে পারবে আর জোন তার বাবুর সঙ্গে থাকতে পারবে। এদিকে তারা এত দূর এগিয়ে গেছে যে এখন তারা জুপিটার গ্রহের কাছাকাছি এসে পৌঁছেছে। জুপিটারের গ্র্যাভিটি ব্যবহার করে তারা স্পেসশিপটাকে ধাক্কা দিয়ে পাঠাবে শেডন প্ল্যানেটের এক উপগ্রহের দিকে। কিন্তু নেসের প্ল্যান ছিল স্পেসশিপকে টাইটানের দিকে না পাঠিয়ে সরাসরি পৃথিবীর দিকে পাঠানো, যাতে তারা দ্রুত ফিরে যেতে পারে। ঠিক তখনই হঠাৎ করে তাদের টাকওয়ালা ক্যাপ্টেন এসে উপস্থিত হয়। সে তাদের সব কথাই শুনে ফেলে এবং প্রচণ্ড রেগে যায়। যদিও ওরা দুজনেই নিজেদেরকে অনেক কিছু মনে করত, তবুও ক্যাপ্টেনের আদেশ অমান্য করার সাহস ওদের ছিল না। তাই বাধ্য হয়েই তারা তার কথা মেনে চলে। এরপর ক্যাপ্টেন একান্তে জোনের সঙ্গে কথা বলতে আসে। সে জানত জোন ঘুম থেকে জেগে ওঠার পর কিছুটা বিভ্রমে ভোগে এবং ভাবে তার বাবু জয়ী স্পেসশিপে আছে। এজন্য সে জোনের হাইপার স্লিপের ওষুধের ডোজ কমিয়ে দেয় যাতে জোন অতিরিক্ত বিভ্রান্ত না হয়। এরপর স্পেসশিপ পুরোপুরি প্রস্তুত হয়ে যায় জুপিটারের গ্র্যাভিটি ব্যবহার করে নিজেকে টাইটানের দিকে ঠেলে দেওয়ার জন্য। জোন সেই কাজ সম্পন্ন করতে যায়, কিন্তু হঠাৎ আর মনে হতে থাকে সে যেন স্পেসে পড়ে যাচ্ছে আর তার মৃত্যু খুব কাছেই। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু কোনোভাবে নিজেকে সামলে নিয়ে সেই কাজ সফলভাবে শেষ করে। এখন যেহেতু তাদের মিশন প্রায় শেষ, তাই শুধু আরও 2 বা 3 বার হাইপার স্লিপেই তারা টাইটানে পৌঁছে যাবে। তাই তারা নিজেদের অন্য কাজগুলোতে ব্যস্ত হয়ে পড়ে। জোন আবার সমস্ত রেকর্ডিং চেক করে, কিন্তু এবারও সে তার বাবুর কোনো মেসেজ খুঁজে পায় না। সেই মুহূর্তে জোনের মনে একটাই শায়রি ঘুরছিল, তোর প্রতিশ্রুতিতে বেঁচেছিলাম, এ জান যদি মিথ্যা হতো তবুও আনন্দের সাথেই মরতাম, যদি তোকে বিশ্বাস করতে পারতাম। এই মুহূর্তে জন তার বাবু অর্থাৎ জয়ীর কোনো বার্তা পাচ্ছিল না, তবে কাছের এক জায়গা থেকে কিছু সংকেত পাওয়া যাচ্ছিল। আর এই খবর সে সঙ্গে সঙ্গে গিয়ে ফ্র্যাঙ্ককে জানায়। কিন্তু ফ্র্যাঙ্ক মনে করে জোনের মাথার ভুল, তাই সে জোনের কথায় একদমই গুরুত্ব দেয় না। জোন আবারও নিজের হাইপার স্লিপে ফিরে যায় আর আমরা আবার ফিরে যাই পেছনের অতীতে, যেখানে আমরা জানতে পারি আসলে জয় ও এই স্পেস মিশনে আসতে চেয়েছিল। সে আবেদনও করেছিল, কিন্তু নির্বাচিত হয়েছিল কেবল জোন। জোন একা একা স্পেসে যাচ্ছিল, কিন্তু জয় জানতেই পারেনি তার বাবু মানে জোন আদৌ যাবে কিনা। তাই সে বারবার জোনকে বলেছিল এই মিশনে যেন না যায়, কিন্তু ওরা দুজনেই আগেই ঠিক করেছিল তাদের কাজ আগে ভালোবাসা পড়ে। এই কারণেই জোন তার কথা শোনেনি আর জয় জোনের সাথে কথা বলা বন্ধ করে দেয়। তবুও জোন প্রতিদিন খুব মনে করত জয়কে। বর্তমান সময়ে যখন জোনের চোখ খুলে সে আবারও জয় এর হ্যালুসিনেশন দেখে, কিন্তু সে কথা বলার আগেই ফ্র্যাঙ্ক সেখানে এসে জোনকে শান্ত করে এক জায়গায় বসিয়ে দেয়। এখন ফ্র্যাঙ্কও বুঝে গিয়েছিল জোন তার বাবুয়ের স্বপ্নে অতিরিক্ত ব্যথিত হচ্ছে। এই কথা জানার পর জোন অনেক বেশি রেগে যায় নেসের ওপর, কারণ জোন এই কথা একমাত্র নেসকেই বলেছিল। রাগে ফুঁসতে ফুঁসতে জোন নেসের কাছে যায়, কিন্তু নেস যে উত্তর দেয় তা শুনে জোন পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। আমরা তখন জানতে পারি যে ওষুধ দিয়ে তাদের হাইপার স্লিপে পাঠানো হচ্ছিল, তার প্রভাব নেসের মস্তিষ্কে এতটাই খারাপ পড়েছিল
সে নিজের নামও ভুলে গিয়েছিল। এই কারণেই নেসের পক্ষে মনে রাখা অসম্ভব ছিল জন তার বাবুকে দেখে পাচ্ছে। নেস তখন জোরে কেঁদে উঠেছিল, কারণ সে কিছুতেই স্বাভাবিক হতে পারছিল না। তার মনে হচ্ছিল যদি সে আবার পৃথিবীতে ফিরে যেতে পারত তবে হয়তো সব ঠিক হয়ে যেত। এই অবস্থায় জন ওকে শান্ত করার চেষ্টা করে, আর তখনই ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক দুজনকেই ডেকে নেয়। তার কথায় আমরা জানতে পারি তারা এখন শনির এক চাঁদের কাছে পৌঁছাতে পারা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, কারণ জন বা নেস এই দুজনের মধ্যে কেউ একজন স্পেসশিপের কম্পিউটারের সঙ্গে ছিনতাই করেছিল। এই কারণেই তাদের রুট বদলে গিয়েছে। এই কথা জানার পর জন আর নেস দুজনেই হতবাক, কারণ তাদের কারোরই মনে ছিল না এই ঘটনার কিছুই। ফ্র্যাঙ্ক তখন প্রচন্ড রেগে গিয়ে নিজের বন্দুক বের করে নেয়। সে ওদের ভয় দেখানোর চেষ্টা করছিল যাতে তারা সত্যিটা বলে ফেলে, কিন্তু কেউই স্বীকার করতে রাজি হয়নি যে তারা কম্পিউটারে হস্তক্ষেপ করেছে। ফ্র্যাঙ্ক এবার খুব রেগে গিয়েছিল। সে ঠিক করেছিল এবার সে নিজেই দুজনকে হাইপার স্লিপে পাঠাবে, যাতে কেউ আর কোনো যন্ত্রে হাত দিতে না পারে। প্রথমে ফ্র্যাঙ্ক জনকে হাইপার স্লিপে পাঠাতে চায়, আর আমরা দেখি জন কিছু না বলেই চুপচাপ মেশিনের ভিতর শুয়ে পড়ে। তাকে সেই ওষুধ ইনজেকশন দিয়ে দেওয়া হয় যেটা তাকে ঘুমের জগতে পাঠাবে। কিন্তু ঠিক সেই সময় জনের চোখ পড়ে বাইরের দিকে, আর সে দেখে ফ্র্যাঙ্ক রাগে নেসের ওপর হামলা করেছে, কারণ তার ধারণা ছিল কম্পিউটারে হস্তক্ষেপ করেছে নেস। এই দৃশ্য নিজের চোখে দেখে জনের হুঁশ উড়ে যায়। সে যেভাবেই হোক নেসকে বাঁচাতে চায়। সে মেশিন থেকে বের হতে চায়, কিন্তু তখন ইনজেকশনের প্রভাব শুরু হয়ে যায়। জন আর বের হতে পারে না, আর হাইপার স্লিপে চলে যায়। এই ঘুমের জগতে সে আবারও ফিরে যায় তার বাবু জয়ীর কাছে। তারা তর্কে জড়ায়, কারণ জন কিছুতেই এই মিশন ছাড়তে চায় না, কিন্তু জয়ী চায় না জন তাকে ছেড়ে এই মিশনে চলে যাক। তাদের মধ্যে অনেক তর্ক হয়, আর তারপর থেকেই তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেয়। জন চুপচাপ মিশনে চলে আসে। কিছু সময় পর বর্তমান সময়ে আবারও জনের ঘুম ভাঙে, এইবার 90 দিন পর। সে আতঙ্কিত হয়ে জেগে ওঠে। এদিকে নেসের অবস্থা তখনও খুব খারাপ। সে নানা হ্যালুসিনেশন দেখছিল। তখন জন নিজেকে সামলে নেয় আর গোটা স্পেসশিপে নেসকে খুঁজতে থাকে। তার মনে হচ্ছিল কমপক্ষে ফ্র্যাঙ্ক নেসকে মেরে ফেলেনি। অনেক খোঁজার পরও না জন পায় ফ্র্যাঙ্ককে, না পায় নেসকে। কিছু সময় পর হঠাৎ করে ফ্র্যাঙ্ক সামনে এসে দাঁড়ায়। তার হাতে তখনও বন্দুক ছিল। এরপর জন ভয় পেয়ে গিয়েছিল খুব। সে তখন একটানা ফ্র্যাঙ্কের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, জানার চেষ্টা করছিল ফ্র্যাঙ্ক আসলে নেসের সঙ্গে কি করেছে। কিন্তু ফ্র্যাঙ্ক কোনো প্রশ্নেরই সোজা উত্তর দিচ্ছিল না, বরং কথা ঘুরিয়ে পেঁচিয়ে জনকেই প্রশ্ন করতে শুরু করে দেয়। এমনকি ফ্র্যাঙ্ক জানত যে নেস একদিন জনকে অ্যান্টার্কটিকার একটা গল্প শুনিয়েছিল, এবং এখান থেকেই আমরা প্রথমবার বুঝতে পারি আসলে নেস যেটা জনকে বলেছিল সেটা পুরোপুরি ভুল ছিল। আসল ঘটনা ছিল এই, যখন অ্যান্টার্কটিকায় সেই সায়েন্টিস্ট টিম একটা ফাটল দেখতে পায়, তাদের ক্যাপ্টেন তাদের নির্দেশ দিয়েছিল সেই ফাটলের ভেতর ঢুকে পড়তে, কিন্তু কেউই সাহস করে ভেতরে যায়নি। তখন বাধ্য হয়ে ক্যাপ্টেন নিজেই বন্দুক হাতে নিয়ে ফাটলের ভেতর ঢুকে পড়েছিল, কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও ক্যাপ্টেন আর ফিরে আসেনি, কারণ সে ওই ফাটলের ভেতরেই কোনো এক কারণে মারা গিয়েছিল। এই খবর শুনে বাকি টিম মেম্বাররা চরম আতঙ্কিত হয়ে পড়ে, কারণ ক্যাপ্টেন ছাড়া তারা হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তাদের তখন মনে হয়েছিল এখানেই তাদের মৃত্যু অবধারিত। তাই তারা একটা সিদ্ধান্ত নেয় নিজেরাই নিজেদের মাথায় গুলি করে আত্মহত্যা করবে। এজন্যই পরবর্তীতে যখন তাদের মৃতদেহ উদ্ধার হয় তাদের মাথায় গুলির চিহ্ন দেখা গিয়েছিল। এই সত্যটা জানার পর জন আরও গভীরভাবে হতবাক হয়ে পড়ে। তার মাথায় ঘুরতে থাকে তাহলে নেস তাকে মিথ্যা বলেছিল নাকি ক্যাপ্টেন মিথ্যা বলছে, কার কথা আসলে সত্য। এখন তোমরা এই বিষয়টা নিয়ে কি ভাবো? তোমাদের মতামত অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। কিন্তু বর্তমানে জন এসব চিন্তা থেকে মন সরিয়ে নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করে, যাতে অন্তত নিজের মনটা কিছুক্ষণের জন্য হলেও ডাইভার্ট করা যায়। তবে কাজ করতে করতেই হঠাৎ করে তার হাতে প্রচন্ড ব্যথা অনুভব হয়। তার হাত ফুলে ওঠে অস্বাভাবিকভাবে। দৃশ্যটা দেখে জনের শরীর থরথর করে কাঁপতে থাকে, কারণ সে তো আগেই নিজের প্রিয় মানুষ বাবুকে হারিয়েছে। এখন যদি নিজের হাতটাও হারায় তাহলে জীবনের বাকি গুরুত্বপূর্ণ কাজগুলো সে কিভাবে করবে। কিন্তু পর মুহূর্তেই তার হাত আবার আগের অবস্থায় ফিরে আসে, এবং তখন সে বুঝতে পারে এই ঘটনাটাও বাবুর মতোই সে নিজেই কল্পনা করেছিল। এই মুহূর্তে আতঙ্কিত জন ছুটে যায় ক্যাপ্টেন ফ্র্যাঙ্কের কাছে। তাকে আবার প্রশ্ন করতে থাকে নেস সম্পর্কে। তখন আমরা জানতে পারি আসলে এই শিপে কোনো ফ্র্যাঙ্ক কিংবা নেস নামের ব্যক্তি ছিলই না। জন এই মিশনে প্রথম থেকেই একা ছিল। সে একাই সব কাজ করছিল, একাই এখানে এসেছিল। এই কথাটা শুনে জন পুরোপুরি অবাক হয়ে যায়। তার মাথায় যেন বজ্রাঘাত হয়। সে বুঝে উঠতে পারে না যাদেরকে এতদিন নিজের চোখে দেখেছে তারা তাহলে কে ছিল। এবং তখনই আমরা জানতে পারি আসলে জয়ী নামের মেয়েটির সঙ্গে ব্রেকআপ হওয়ার পর জন নিজেকে এতটাই একা অনুভব করতে শুরু করে যে স্পেস মিশনে এসেও সে জয়ীকে ভুলতে পারেনি। তার মনে হতো জয়ী কিংবা তার টিম মেম্বাররা হয়তো তার সঙ্গে আছে। এই একাকিত্ব থেকে রক্ষা পেতেই তার মস্তিষ্ক এমন এক কল্পনার জগৎ তৈরি করে নেয় যেখানে তার সামনে সবসময় থাকে ফ্র্যাঙ্ক আর নেস নামের মানুষ, যাদের সঙ্গে সে কথা বলতো, সময় কাটাতো। এই সত্য জানার পর জন একদম
বিশ্বাসই করতে পারছিল না। সে রেগে গিয়ে ফ্র্যাঙ্কের উপর চড়াও হয়। দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। দুজনেই একে অপরকে খুব খারাপভাবে মারতে থাকে। জোন শেষমেশ ফ্র্যাঙ্ককে অজ্ঞান করে ছুটে যায় মূল কম্পিউটারের কাছে। সেখানে গিয়ে যখন সে সব সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে তখন তার চোখ কপালে ওঠে। সে দেখে তার স্পেসশিপ যখন থেকেই চলতে শুরু করেছিল তখন থেকেই সে ছিল একা। সে নিজেকেই প্রশ্ন করত, নিজেকেই উত্তর দিত। নিজের কল্পনার মধ্যেই ফ্র্যাঙ্ক আর নেস তৈরি করেছিল সে। এবং এখানেই জোন জানতে পারে তার নিজের পুরো নাম জোন ফ্র্যাঙ্ক নেস, মানে ফ্র্যাঙ্ক আর নেস উভয়ই তার নিজের নামের অংশ। এটা জানার পর জোনের মাথা পুরোপুরি খালি হয়ে যায়। সে বুঝে উঠতে পারে না এখন সে কিভাবে পৃথিবীতে ফিরে যাবে। এই হতাশার মুহূর্তে সে ছুটে যায় রেডিও রুমে, পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার জন্য চেষ্টা করতে থাকে। তারপর হঠাৎই জোনের কানে ভেসে আসে জয়ীর কণ্ঠস্বর। জয়ী জোনকে কথা বলেই জানায় যে আসলে জোন কখনো স্পেসে গিয়েইনি। যা কিছু এতদিন ধরে তার সঙ্গে ঘটছিল সবই ছিল একটা পরীক্ষা। আর জয়ীকেও নাসা ইচ্ছে করেই পাঠিয়েছিল জোনের কাছে যেন জোন তার প্রেমে পড়ে। তারপর যখন জয়ীকে জোনে থেকে আলাদা করে নেওয়া হবে তখন নাসা বুঝতে পারবে কোনো মানুষ তার সবচেয়ে প্রিয় মানুষ থেকে আলাদা হলে তার মস্তিষ্কে ঠিকই প্রভাব পড়ে। আর সত্যি কথা হলো জোনকে কোনো স্পেস মিশনে পাঠানোই হয়নি। তাকে পাঠানো হয়েছিল এক গোপন বাংকারে, যেটা ছিল মাটির 1000 ফুট নিচে। সেইখানেই জোনকে এমন একটা পরিবেশে রাখা হয়েছিল যাতে তার মনে হয় সে একটা স্পেসশিপে আছে, আর সেই স্পেসশিপ যাচ্ছে স্যাটার্ন গ্রহের এক চাঁদের দিকে। এই এক্সপেরিমেন্ট আসলে অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, যাতে জোনের মানসিক অবস্থা খুব বেশি খারাপ না হয়। কিন্তু হঠাৎ করেই সেই জায়গাটায় এক ভয়ানক ভূমিকম্প হয়েছিল, আর যেই বাংকারে জোন ছিল তা ধসে পড়ে। এই কারণেই নাসা এতদিন ধরে জোনকে উদ্ধার করতে পারেনি। কিন্তু এখন কিছুক্ষণের মধ্যেই নাসার উদ্ধারকারী দল সেখানে পৌঁছে যাবে আর জোনকে সেই বাংকার থেকে বের করে আনা হবে। এই কথা শুনে জোন দারুণ খুশি হয়, আর তখনই সে এগিয়ে যায় স্পেসশিপের দরজার দিকে যেন এখনই বের হয়ে আসে। কিন্তু ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় ফ্র্যাঙ্ক। সে জোনকে দরজা খুলতে বাধা দেয়, কারণ ফ্র্যাঙ্ক এখনো বিশ্বাস করে জোন সত্যিই একটা স্পেস মিশনে আছে আর যাচ্ছে স্যাটার্নের চাঁদ টাইটানের দিকে। কিন্তু এবার জোন আর ফ্র্যাঙ্কের কথা শোনে না, কারণ এবার সে তার বাবুর কথা মানতে চায়। পূর্বে সেই বাবুর কথা না শুনেই সে ভুল করে এই মিশনে এসেছিল, তাই এবার কোনো ভুল করতে চায় না। সে দরজা খুলে বাইরে বের হয়ে যায়, আর তখনই তার চোখ খুলে যায়। সে দেখতে পায় তার বাবু ঠিকই বলেছিল, সে আসলে মাটির নিচে একটা বাংকারে ছিল। সামনে বড় বড় সিঁড়ি বসানো, আর নিচে নামছে কিছু কনস্ট্রাকশন ওয়ার্কার যারা তাকে তুলে নিয়ে যেতে এসেছে। জোন সাহস করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে, কিন্তু হঠাৎ করেই তার নিঃশ্বাস আটকে আসে আর চারপাশের পরিবেশ একেবারে বদলে যায়। তখনই আমরা দেখি জোন আসলে সত্যিই হারিয়ে গেছে স্পেসের অন্ধকারে, কারণ সে দরজা খুলে দিয়েছে আর চলে গেছে মহাশূন্যে। এর মানে হলো সে এইবার নিজের প্রিয়জনের কথায় ভরসা করতে গিয়ে নিজের জীবনটাই হারিয়ে ফেলল। আসলে তার সেই প্রিয়জনের সঙ্গেও কখনো কোনো কথা হয়নি, সবকিছুই ছিল তার মস্তিষ্কের সৃষ্টি, একটা বিভ্রম। আর আপনি নিশ্চয়ই শুনেছেন সেই বিখ্যাত সংলাপটা, যদি কোনো মানুষকে একেবারে ধ্বংস করে দিতে চাও তাহলে তাকে দুইটা জিনিসে অভ্যস্ত করিয়ে দাও, প্রথমটা ভালোবাসা আর দ্বিতীয়টা নেশা। মানুষ নিজেই নিজেকে শেষ করে ফেলবে। এই ডায়লগটা আপনি কোথায় শুনেছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এই গল্প সম্পর্কে আপনার মতামত কি তাও জানাবেন কমেন্টে। আমি এবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কারণ এই গল্প এখানেই শেষ। আশা করি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অল করে দেবেন, আর ভিডিওটাও একটা লাইক দিয়ে দেবেন। আমি এমনই আরো মজার এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আবার আসবো।